ওয়েলকাম। আজ আমি ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হলো আইন অমান্য আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধী কৃষক সম্প্রদায়ের আন্দোলন। আমি তোমাদের কয়েকটি ভিডিওতে কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করেছি। অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলন, গান্ধীজির নেতৃত্বে ব্যক্তিগতভাবে পরিচালিত কৃষক আন্দোলন, চম্পারণ আন্দোলন, খেদা জেলার কৃষক আন্দোলন, এগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি, আলাদা আলাদা ভিডিও তোমরা দেখছো। আজকের ভিডিওতে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী কংগ্রেস তথা গান্ধীজির নেতৃত্বে পরিচালিত আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এই আন্দোলনের সময় ভারতে কৃষকরা আন্দোলন করেছে। কৃষকদের এই আন্দোলন কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে, জোতদারদের বিরুদ্ধে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা এই পর্যায়ে আইন অমান্য আন্দোলনের সময়, অর্থাৎ 1930 থেকে 1934, এই সময়ে ভারতে যে কৃষক আন্দোলন, সেটা কয়েকটা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখব। আমরা এখন রাজ্য বলছি, রাজ্য কথাটা ঠিক না তখনকার দিনে, তখন বলা হতো প্রদেশ। আর প্রদেশ কথাটি ব্রিটিশ ভারতবর্ষে তো ছিলই, পরবর্তীকালে স্বাধীনতার পরে 1956 সাল পর্যন্ত প্রদেশ কথাটি ছিল। তারপরে রাজ্য পুনর্গঠন আইন পাশ করে ভারতের পার্লামেন্ট প্রদেশ কথাটি তুলে দিয়ে রাজ্য কথাটি, স্টেট কথাটি ব্যবহার করেছে। তাই আমরা এখানে প্রদেশ কথাটি বলবো। কয়েকটা প্রদেশে, বাংলা প্রদেশে কৃষক আন্দোলন, বাংলাতে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে। বিহারে, অন্ধ্রপ্রদেশে, রাজস্থানে, কেরলে, যুক্তপ্রদেশ, আজকে যেটা উত্তরপ্রদেশ, সেখানে কৃষক আন্দোলন তোমার দেখা দিয়েছিল। আজকের ভিডিওর আলোচনাতে আমরা প্রথমেই অন্ধ্রপ্রদেশের কৃষক আন্দোলনের কথা আমরা আলোচনা করব। অন্ধ্রপ্রদেশের কৃষকরা, অন্ধ্রপ্রদেশের একজন বিখ্যাত নেতা এনজি রঙ্গা, এনজি রঙ্গা কমিউনিস্ট নেতা, এবং পি সুন্দরাইয়ার এই দুজনের নেতৃত্বে সেখানকার গরিব কৃষক, শোষিত লাঞ্ছিত কৃষক আন্দোলন করেছেন। তারা আন্দোলনকে সংগঠিত করবার জন্য কৃষকদের মধ্যে একতা সৃষ্টি করেছেন। কৃষকদের উপরে কেন অত্যাচার করা হচ্ছে তাদেরকে আগে সচেতন করেছেন। সচেতন ছাড়া কোনো আন্দোলন সংগঠিত হয় না এবং সেটা ফলপ্রসূ হতে পারে না। তারপর এই অন্ধ্রপ্রদেশের কোথাপট্টনম একটা জায়গা, একটা অঞ্চল, অন্ধ্রপ্রদেশের মন্তেবাড়ি, পালম, এই সমস্ত অঞ্চলে
এই দুজন নেতার নেতৃত্বে বিভিন্ন শিক্ষা শিবির গড়ে উঠেছে। সেখানে তাদের শারীরিক প্রশিক্ষণ দেওয়া হতো, কৃষকদের ধরে ধরে তাদেরকে রাজনৈতিক দিক থেকে সচেতন করা হতো। এইভাবে এই কমিউনিস্ট লিডার অন্ধ্রপ্রদেশে কৃষকদের সংগঠিত করেছেন। আমরা বলেছি যে কমিউনিস্ট লিডার, কমিউনিস্ট কারা? কমিউনিস্ট হচ্ছে যারা সমাজের দরিদ্র কৃষক, সমাজের দরিদ্র শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই করেন, তাদেরকে আমরা সাধারণভাবে কমিউনিস্ট বলি। তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের লড়াই হলো শ্রেণীগত, গরিবকে সংগঠিত করে ধনিক শ্রেণীর বিরুদ্ধে লড়াই। এখানে কিন্তু সেই অর্থে লড়াই তিনি করেননি ঠিকই, কিন্তু তার লড়াইয়ে দরিদ্র কৃষকদের গুরুত্ব দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের দরিদ্র কৃষক, নিরক্ষর কৃষক, তাদেরকে আরেকজন নেতা নেতৃত্ব দিয়েছেন। সেই নেতা হলেন কে? ভেঙ্কট রমান নাইডু। ভেঙ্কট রমান নাইডু অন্ধ্রপ্রদেশের কৃষকদের সংগঠিত করেছেন এবং তার নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে জমিদার বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছে। জমিদাররা ব্রিটিশ সরকারের দাবিদারি করেছে তাদের স্বার্থে, আবার তাদের স্বার্থে আঘাত লাগলে তারা আবার ইংরেজ সরকারের বিরুদ্ধেও তারা আন্দোলনে সামিল হয়েছে। এখানে ভেঙ্কটরমন নাইডুর নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে জমিদার শ্রেণীর বিরুদ্ধে কৃষকদের তিনি সংগঠিত করেছেন এবং আন্দোলন সৃষ্টি করেছেন। তারপর আমরা আইন অমান্য আন্দোলনের সময় কেরল প্রদেশ, সেখানে দেখব যে কেরলে কৃষকরা আন্দোলন করেছেন আইন অমান্য আন্দোলনের সময়। কেরলের কৃষক লিডাররা সেখানে স্থানীয় ভিত্তিতে আন্দোলন সংগঠিত করেছেন। কেরলের দরিদ্র কৃষক লিডার বা নেতা কেলাপ্লন কিষাণ সভার কে নেতৃত্ব দিয়েছেন। কেলাপ্লন কিষাণ সভা এটা একটা সংগঠন। এই সংগঠন সত্যাগ্রহ চালান। সত্যাগ্রহ মানে কি? সত্যের প্রতি আগ্রহ। আন্দোলন পরিচালিত হবে সত্যকে জয় করবার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য। ব্রিটিশ সরকার অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়, তারা কৃষকদের ঠকায়, কৃষকদের উপর নানা রকমভাবে অত্যাচার করে, শোষণ করে, হিসাবে ঠকায়, খাজনা অতিরিক্ত চাপিয়ে দেয়। অর্থনৈতিক দিক থেকে খাজনা দিলেও তারা খাজনা অনেক সময় খাতায় লিখেন না। সাধারণ মানুষ, গরিব মানুষ, নিরক্ষর মানুষ, কৃষক তারা বুঝতে পারেন না। কেরলের কেল্লাপ্লন যে কিষাণ সভা, এটা গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের সংগঠিত করে এবং কৃষক আন্দোলন পরিচালনা করেন। তাহলে আমরা দেখছি কেরলের কৃষক আন্দোলন গ্রাম বাংলাতে ছড়িয়ে পড়ে। আর কৃষিকাজ সাধারণত গ্রামকে কেন্দ্র করে হয়, এটাও আমরা জানি। এটা তোমরা জানো। এই যে কেরলে যে সমস্ত কেল্লাপ্লন কিষাণ সভা গড়ে উঠেছিল, এগুলিকে কৃষক সঙ্গম বলা হতো। কৃষক সঙ্গম। এই কৃষক সঙ্গমের মাধ্যমে কেরলের কৃষকদের দাবি কি? দাবি হলো যে অতিরিক্ত কর না দেওয়া, ফসলের ন্যায্য দাম পাওয়া,
জমিদাররা যখন তখন কৃষকদের জমি থেকে উচ্ছেদ করতে না পারে, যাতে জমিতে ফসল বোনার অধিকার পাওয়া কৃষকদের। এই আন্দোলনের, কেরলে যে আন্দোলন, এই আন্দোলনের কমিউনিস্ট লিডার, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, পিল্লাই পিল্লাই রামচন্দ্র নেদুম, পিল্লাই রামচন্দ্র নেদুম, এই দুজন সমাজবাদী, এই দুজন কমিউনিস্ট লিডার কেরলের কৃষকদের সংগঠিত করেন এবং জমিদার এবং তার সঙ্গে তোমার সরকারের বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করেন। জমিদারদের নায়েব গোমস্তার আছে, কর্মচারী আছে, তারা খাজনা আদায় করতে গিয়ে অতিরিক্ত খাজনা নেয়, নিজেরা আত্মসাৎ করে, আর খাজনা না দিলে কৃষকদের উপর অত্যাচার করে। এই সবের বিরুদ্ধে, অর্থাৎ কৃষকরা শোষণ মুক্তির জন্য, দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম করেছেন। তারপর পাঞ্জাবে আইন অমান্য আন্দোলনের সময় কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন হয়েছে। কোন কোন জায়গায় আন্দোলন হয়েছে? অমৃতসরে আন্দোলন হয়েছে, পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় আন্দোলন হয়েছে, পাঞ্জাবের জলন্ধরের কৃষকরা আন্দোলন করেছে। এবং পাঞ্জাবে যে আন্দোলন, এটা তীব্র আকার ধারণ করেছে। এখানে শিখ সম্প্রদায়ের মানুষ তারা আন্দোলন সংগঠিত করেছেন। পাঞ্জাবে আরও বিভিন্ন অঞ্চলে যে আন্দোলন গড়ে উঠেছে, সেখানে নেতৃত্ব দিয়েছেন সোহন সিং, তেজ সিং। এরা কৃষক আন্দোলন সংগঠিত করেছেন। পাতিয়ালায় জাগির সিং, পাতিয়ালার ভগবান সিং, এরা কৃষকদের সংগঠিত করেন এবং কৃষকদের নির্দেশ দেন যে খাজনা বন্ধ করো, খাজনা দেওয়া হবে না। মন্টগোমারি জেলা, মুলতান জেলা পাঞ্জাবের, কৃষকদের সেচ কর দেওয়া বন্ধ করার কথা এই সমস্ত নেতৃত্ব বলেছেন যে সেচ কর দেওয়া বন্ধ করো, খাজনা দেওয়া বন্ধ করো। কিন্তু এই সমস্ত যে আন্দোলন, খাজনা বৃদ্ধি করেছে তার বিরুদ্ধে আন্দোলন, এই সমস্ত আন্দোলনকে, আইন অমান্য আন্দোলন চলাকালে গান্ধীজি বিরোধিতা করেন। গান্ধীজি এবং কংগ্রেস নেতারা সমর্থন করেননি এই পাঞ্জাবের কৃষক আন্দোলনকে। তারপর বিহারে আইন অমান্য আন্দোলনের সময় তোমার কৃষক আন্দোলন, পিজেন্ট মুভমেন্টস হয়েছে, পিজেন্ট মুভমেন্ট অর্থাৎ কৃষক আন্দোলন হয়েছে। এই সময়ে স্বামী সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতী বিহারে প্রাদেশিক কিষাণ সভা গঠন করেছেন এবং প্রাদেশিক কিষাণ সভা গঠনের মধ্য দিয়ে সেখানকার কৃষকদের জমিদারদের বিরুদ্ধে সংগঠিত করেছেন। কংগ্রেস যে ভূমিকা নিয়েছে কৃষক আন্দোলনের ক্ষেত্রে, সেই কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেছেন স্বামী সহজানন্দ সরস্বতী। তিনি
রাহুল সংকীর্তায়ন, পঞ্চানন শর্মা, যদুনন্দন শর্মার সাহায্য নিয়েছেন বিহারের কৃষক আন্দোলন সংগঠিত ও পরিচালনা করবার জন্য। দাবি উঠে কৃষকরা হারানো জমি ফিরে পাবে। কৃষকদের কাছ থেকে জমিদাররা জমি কেড়ে নিয়েছে, জমি থেকে উচ্ছেদ করেছে। কৃষকরা স্বামী সহজানন্দ এবং যাদের নাম আমি এখন বললাম, রাহুল সংকীর্তায়ন, পঞ্চানন শর্মা, যদুনন্দন শর্মা, এদের নেতৃত্বে জমি ফেরত পাওয়ার দাবি করেছেন, হারানো জমি। কৃষকরা সত্যাগ্রহ কর্মসূচি গ্রহণ করেছেন, জমি উদ্ধার করবার কর্মসূচি গ্রহণ করেছেন। জোর করে ফসল বোনা এবং ফসল কাটার কথা তারা বলেছেন। তখন জমিদাররা ফসল বুনতে দিত না, আবার ফসল বুনলেও সেই জমি থেকে ফসল কাটার অধিকার থেকে গরিব কৃষককে বঞ্চিত করেছেন। এইসবের বিরুদ্ধে আন্দোলন করেছেন বিহারের গোয়া জেলাতে, দারভাঙ্গা জেলাতে কৃষকদের আন্দোলন সংগঠিত হয়েছে। এবার আমরা ইউপি, বর্তমানে যেটা যুক্তপ্রদেশ বলা হতো তখন, সেই যুক্তপ্রদেশের কৃষক আন্দোলন আইন অমান্য আন্দোলনের সময় সংগঠিত হয়েছে। এখানে ট্যাক্সের বিরোধিতা করা হয়, খাজনা বন্ধের দাবি করা হয় যে আমি খাজনা দেব না। কৃষকরা এই বলে, গান্ধীজি খাজনা দিতে বলেন। জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতারা খাজনা দিতে বলেন। তারা বলেন কৃষকদের যে তোমরা খাজনা বন্ধ করো না। গান্ধীজি আপোষহীন সংগ্রামে বিশ্বাসী, অহিংসার নীতিতে বিশ্বাসী। তিনি অশান্তি করতে চান না। কৃষক তোমরা খাজনা বন্ধ করলে অশান্তি হবে, আমি অশান্তি চাই না, আমি সত্যের পথে থাকতে চাই। এই আদর্শের দ্বারা কৃষকদের তিনি অনুপ্রাণিত করবার চেষ্টা করেছেন, কিন্তু কৃষকরা গান্ধীজির এবং কংগ্রেসের নেতাদের কথা মানেননি। 1931 সালে কালিকা প্রসাদ, এটাও ইউপির বা যুক্তপ্রদেশের আন্দোলন। কালিকা প্রসাদ নেতা 1931 সালে, এবং অঞ্জনী, এই দুজন জমিদারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছেন। আন্দোলনের পদ্ধতি হিসাবে কৃষকদের নিয়ে তারা জমিদারের বাড়ি ঘেরাও করেছে, বাড়ি অবরোধ করেছে। তারা জমি কৃষকদের হাত থেকে কেড়ে নিতে দেয়নি। যে জমি কেন কেড়ে নেবে জমিদার? রায়বেরেলির জমিদার, জমি না দিলে রায়বেরেলি অঞ্চলের জমিদাররা কৃষকদের জমি না দিলে জমি যাতে পায় কৃষকরা, তার জন্য আন্দোলন করেছে। তাহলে আমরা আইন অমান্য আন্দোলনের সময় যে কৃষক আন্দোলন আমরা দেখলাম, ওই সময়ে আন্দোলন হয়েছে, কিন্তু আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, যেটা গান্ধীজি ঘোষণা করেছিলেন যে ব্রিটিশ সরকারকে আমাদের অনেকগুলো দাবি আছে যেগুলো মেনে নিতে হবে। গান্ধীজি আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে দেখেছি যে গান্ধী আরোহীন চুক্তির মাধ্যমে গান্ধীজি কতগুলি দাবি আদায় করেছে, যে আইন অমান্য আন্দোলনের যে দমনপীড়ন, সেটা ব্রিটিশ সরকারকে বন্ধ করতে হবে। এর আগে কংগ্রেসের অনেক নেতাকে জেলবন্দি করে রাখা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। এর আগে কংগ্রেস করার অপরাধে, তারা আন্দোলন করার অপরাধে তাদের জমি বাজেয়াপ্ত করেছে, সেগুলো জমি ফেরত দিতে হবে। কিন্তু গান্ধীজি আলাদাভাবে এই কৃষক আন্দোলনের কথা, গান্ধী আরোহীন চুক্তি 1930 সালে যেটা দিল্লিতে হয়, দিল্লি চুক্তি বলা হয় এটাকে, গান্ধীজি কিন্তু এখানে কোনো গুরুত্ব দেননি। যাই হোক,
আমি আগের একাধিক ভিডিওতে বলেছি, কৃষকরা সব থেকে শোষিত বঞ্চিত মানুষ। তাই ব্রিটিশ ভারতবর্ষে রাজনৈতিকভাবে যারা সংগঠিত না, যারা অজ্ঞ অসচেতন, যারা অধিকাংশই নিরক্ষর, আর জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছে যারা উচ্চবিত্ত জমিদার জোদ্দারের ঘরের যারা মানুষ, তারা নেতৃত্ব দিয়েছে। তারা ব্রিটিশ সরকারের প্রতি তাদের সমর্থন ছিল, কিন্তু যেগুলো ব্রিটিশ সরকার খুবই অবিবেচনামূলক কাজ করেছে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সেইগুলোর দাবির ভিত্তিতে তারা মুভমেন্ট করেছে। কিন্তু কৃষকরা যে ভূমিহীন, তারা খাজনা দেবে কম, এই যে আইন অমান্য আন্দোলনের সময় বিশ্বে মন্দা চলছে, 1929 সালকে বিশ্বের মন্দার বছর বলা হয়। আমেরিকাতে এই মন্দা দেখা দিয়েছিল। পুঁজিবাদী দেশগুলিতে অতিরিক্ত উৎপাদন হয় শিল্পে, সে অতি উৎপাদনের যে দ্রব্য সেটা বাজারে বিক্রি হয়নি। তো যখন দ্রব্য বিক্রি হয়নি, তখন শিল্পে উৎপাদন বন্ধ করতে হয়েছে, শ্রমিক ছাঁটাই হয়েছে, পুঁজিবাদের বিরুদ্ধে পৃথিবীতে শ্রমিক আন্দোলন সংগঠিত হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষে ব্রিটিশ শাসিত ভারত, তার উপরেও ভারতের কৃষকদের ফসলের দাম কমে গেছে, ফসলের ন্যায্য দাম তারা পায় না, সুতরাং তারা ইচ্ছা মতো জমি চাষ করতে পারে না, সেচ ব্যবস্থার ক্ষেত্রে সেচের কর বেশি দিতে হয়। তাহলে এই সময় করের বোঝাটা কমানো উচিত, খাজনা কমানো উচিত ছিল, ব্রিটিশ সরকার খাজনা কমায়নি। সুতরাং তাদের যে কান্না, কিছু স্থানীয় কৃষক নেতা, আমরা বললাম যে কিছু কমিউনিস্ট নেতা, তখন ভারতবর্ষে কমিউনিস্ট আদর্শ অনেকটাই গড়ে উঠেছে, অর্থাৎ দরিদ্র কৃষকরা কিভাবে বঞ্চিত শোষিত, তাদেরকে সংগঠিত করে আন্দোলন পরিচালনা করেছে। তাদের আন্দোলনে স্বাধীনতার লক্ষ্য ছিল না ঠিকই, তাদের এই আন্দোলন ব্যর্থ হয়েছে, অসংগঠিত আন্দোলন, তাদের রাজনৈতিক চেতনার অভাব। সুতরাং সরকারের তো দমন পীড়ন আন্দোলনকারীদের উপরে খুবই থাকে, তোমরা জানো। দমন পীড়নের কারণে আন্দোলন সফল হয়নি ঠিকই, তবে একটা যে কোনো আন্দোলন, দরিদ্র মানুষের আন্দোলন, তা কখনোই ব্যর্থ হয় না। এই ব্যর্থতার মধ্যেও এই কৃষক আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্যকে আমরা স্বীকার করে নেব। এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি শেষ করলাম।